আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। দি এক্সোরসিস্ট আমেরিকান লেখক উইলিয়াম পিটার ব্লাটি রচিত এবং হার্পার অ্যান্ড রো দ্বারা প্রকাশিত 1971 সালের একটি হরর উপন্যাস। বইটিতে 11 বছর বয়সী রেগান ম্যাকনিল, একজন বিখ্যাত অভিনেত্রীর কন্যা এবং দুজন পুরোহিতের দানবীয় শক্তির অধিকারী এক ভয়ঙ্কর শয়তানের বিরুদ্ধে অসম যুদ্ধের বিবরণ দেওয়া হয়েছে। এই গল্পটি মূলত একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছে, যে ঘটনাটি ব্লাটি 1949 সালে জর্জ টাউন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় শুনেছিলেন। পরবর্তীতে 1973 সালে এই উপন্যাসটির উপর নির্ভর করে তৈরি হয়েছিল পৃথিবী বিখ্যাত এবং সব থেকে ভয়ঙ্কর ভৌতিক মুভিগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মুভি দ্য এক্সোরসিস্ট। স্টোরি লেনে আমাদের এবারের আয়োজন দ্য এক্সোরসিস্ট উপন্যাসটি। আশা করি আপনাদের আমাদের এবারের আয়োজনটি ভালো লাগবে। শুরু করছি দ্য এক্সোরসিস্ট পার্ট 1। আইভি লতায় ছাওয়া লাল ইটের প্রকাণ্ড এক পুরনো ধাঁচের বাড়ি। সামনের ছোট রাস্তাটি পার হলেই জর্জ টাউন বিশ্ববিদ্যালয়। পেছনে ব্যস্ত এম স্ট্রিট, তারও পেছনে ঘোলা পানির ছোট্ট নদী পটোমাক। বাড়িটি নীরব। রাত প্রায় 12টা। বিছানায় শুয়ে শুয়ে চিত্রনাট্যের সংলাপ মুখস্থ করছে ক্রিস ম্যাকলিন। কাল ভোরেই শুটিং। ছবিটিতে তার ভূমিকা মধ্যবয়সী এক শিক্ষিকার, যিনি সাইকোলজি পড়ান। ক্রিসের হাই উঠছে। চিত্রনাট্য পড়তে আর ভালো লাগছে না, কেমন যেন অস্বস্তি বোধ করছে। পাশ ফিরে শুতে যাবে, তখনই শুনল কোথায় যেন খটখট শব্দ হচ্ছে। কিসের শব্দ? কান খাড়া করল ক্রিস। শব্দটা থামছে না, অবিরাম হয়েই চলছে। রেগানের ঘর থেকে আসছে কি? ক্রিস বিছানা ছেড়ে উঠে পড়ল। রেগানের ঘরটি অন্য প্রান্তে। এত রাতে কি করছে ও? ক্রিস ঘর থেকে বেরিয়ে হালকা পায়ে এগুলো। প্যাসেজের বাতি নেভানো। কেন জানি ক্রিসের ভয় ভয় লাগছে, অকারণ ভয়। রেগানের ঘরের সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে এক টানে দরজা খুলে ফেলল। আর আশ্চর্য, চারিদিকে চুপচাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে। কোনোই শব্দ নেই, নিঝুম। এসব কি হচ্ছে? রেগান কুণ্ডুলি পাকিয়ে আরাম করে ঘুমিয়ে আছে। 11 বছর, আন্দাজে কিছুটা বাড়ন্ত দেখালেও রেগান এখনো খুব ছেলে মানুষ। কোলের পাশে কানছেড়া তুলো ভরা ভালুক নিয়ে শুয়ে থাকার এই দৃশ্যটি দেখলেই তা বোঝা যায়। ক্রিস মৃদু স্বরে ডাকল, রেগান, জেগে আছো? কোনো সাড়া নেই। নিঃশ্বাস ফেলার শব্দ হচ্ছে শুধু। গভীর ঘুমে তলিয়ে থাকলে যেরকম হয়। ঘরে হালকা নীলাভ আলো। দেয়ালে রেগানের বড় একটি ছবি। এখানে ওখানে ছড়িয়ে আছে অসংখ্য খেলনা। ক্রিস ভুরু কুচকে ভাবল, রেগান আমাকে বোকা বানানোর জন্য ঘুমের ভান করছে না তো? অসম্ভব নয়, আজ 1 এপ্রিল। কিন্তু এই ধারণা স্থায়ী হলো না। রেগানের স্বভাব এরকম নয়। ও খুব শান্ত মেয়ে, এ ধরনের দুষ্টুমি কখনো করবে না। তাহলে শব্দটা কি পানির পাইপ থেকে আসছিল? বিচিত্র নয়, পাইপ থেকে এরকম শব্দ হয়। কিংবা কে জানে, হয়তো ইঁদুর। ক্রিস ছাদের দিকে তাকালো। ইঁদুর হওয়াই সম্ভব, নিশ্চয়ই ইঁদুর। অস্বস্তির ভাবটা ওর নিমিষে কেটে গেল। আর ঠিক তখনই অনুভব করলো রেগানের ঘরটা অস্বাভাবিক শীতল, বরফের মতো ঠান্ডা। এত ঠান্ডা হবার তো কথা না। ঘরের হিটারটা কি কাজ করছে না?
না, তা নয়, হিটার বেশ গরম, ঘরের দুটি জানালাই বন্ধ। তাহলে এমন ঠান্ডা লাগছে কেন? ক্রিস রেগানের গালে হাত রাখলো, উষ্ণ ঘামে ভেজা নরম গাল। নিচু হয়ে রেগানের কপালে চুমু খেলো। আমি তোমাকে বড্ড ভালোবাসি মা। মৃদু স্বরে এই কথা কটি বলেই ক্রিস ভাবল, আমারই কোনো অসুখ করেছে নিশ্চয়ই, এই জন্যই এমন ঠান্ডা লাগছে। ক্রিস দরজা বন্ধ করে দিয়ে নিজের ঘরে চলে এলো। ভালো মতো পড়া দরকার চিত্রনাট্যটি, কিন্তু পড়তে মোটেই ভালো লাগছে না। ছবিটা একেবারেই হালকা ধরনের কমেডি, সেই মিস্টার স্মিথ গোজ টু ওয়াশিংটন এর পুনর্নির্মাণ। অতি বাজে স্ক্রিপ্ট, বিরক্তিকর, উদ্ভট ডায়লগ। পড়তে পড়তে একসময় ক্রিসের চোখের পাতা ভারী হয়ে আসে, হাই ওঠে, তারপর ঘুমিয়ে যায়। গাঢ় ঘুম নয়, অস্বস্তি ভরা ছাড়া ছাড়া ঘুম। সেই সঙ্গে কি সব আজে বাজে স্বপ্ন। কেউ যেন ধারালো ছুরি হাতে ওকে মারতে আসছে, আরও প্রাণপণে ছুটছে, চিৎকার করছে, বাবা বাবা আমাকে বাঁচাও, আমার কাছে আসতে দিও না, আমি মরতে চাই না, কিছুতেই না, প্লিজ বাবা আমাকে বাঁচাও। কোথায় যেন আবার বিকট শব্দে বাজনা হচ্ছে, স্নায়ুতন্ত্রীগুলো ঝন্ন ঝন্ন করছে সেই শব্দে। কি কুৎসিত, কি তীব্র সে শব্দ। ক্রিস ঘেমে নিয়ে জেগে উঠল। বুক কাঁপছে ওর, গলা শুকিয়ে কাঠ। মাথার কাছে রাখা টেলিফোন বাজছে, বেজেই যাচ্ছে। টেলিফোন ধরা মাত্র সহকারী পরিচালকের ভারী গলা শোনা গেল। হ্যালো ক্রিস। হ্যাঁ। আজ শুটিং মনে আছে তো? আছে। বাজে কটা? ভোর হয়েছে ক্রিস। কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? না তো। ক্রিস বিশ্রী স্বপ্নটাকে মন থেকে তাড়াতে পারছে না। এমন অস্বাভাবিক স্বপ্ন যেন ঘুমের মধ্যে নয়, জেগে জেগে দেখা। চোখে মুখে পানি দিয়ে সে নিচে নেমে এলো। গুড মর্নিং ক্রিস। গুড মর্নিং উইলি। উইলি কমলার রস তৈরি করছিল, ক্রিসকে দেখে এগিয়ে এলো। কফি এনে দেব? না থাক, আমি নিয়ে নেব। ক্রিস অবাক হয়ে দেখল এই সাত সকালে রেগান ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। কি অপূর্ব লাগছে ওকে। শান্ত গভীর চোখ, মসৃণ গোলাপি গাল, মাথা ভর্তি সোনালি চুল চকচক করছে ভোরের আলোয়। ক্রিসের আচমকা মনে হলো জ্যামির কথা। ছেলেটাও এমনই ছিল, যেন পথ ভুলে আসা স্বর্গের দেব শিশু। 3 বছর বয়সে মারা গেল হঠাৎ। ক্রিস তখন অখ্যাত এক নর্তকী। থাক, সেসব পুরনো কথা। ক্রিস অন্যমনস্ক ভঙ্গিতে একটা সিগারেট ধরালো। কমলা লেবুর শরবতের গ্লাস এনে সামনে রাখলো উইলি। ক্রিসের মনে পড়ল গত রাতের ইঁদুরের কথা। কাল কোথায় উইলি? ম্যাডাম, আমি এখানে। পেন্ট্রি রুমের দরজার পাশে দেখা গেল কার্লকে। গালে একটু টিস্যু পেপার চেপে ভাবলেশহীন চোখে তাকিয়ে আছে। শেভ করতে গিয়ে বোধহয় গাল কেটে গেছে। এমনিতে কার্লের চোখ অস্বাভাবিক তীব্র, খাড়া নাক, মাথায় চুলের বংশও নেই। কার্ল, আমাদের ঘর ভর্তি ইঁদুর, ওগুলো মারার ব্যবস্থা করো। ম্যাডাম, এ বাড়িতে কোনো ইঁদুর নেই। আছে, কাল রাতে আমি নিজেই ইঁদুরের শব্দ শুনেছি। আমার মনে হয় আপনি পানির নলের শব্দ শুনেছেন। পানি আসার সময় এক ধরনের শব্দ হয়। কার্ল, তুমি কি আমার সঙ্গে তর্ক বন্ধ করবে? অবশ্যই ম্যাডাম, আমি এখনই গিয়ে ইঁদুর মারা কল কিনব। এখন যেতে হবে না, দোকানপাট এখনো খোলেনি। না খুলুক, আমি এখনই যাব। কার্ল দ্রুত বেরিয়ে গেল। ক্রিস তাকালো উইলির দিকে। উইলি বিড়বিড় করে বলল, লোকটা বড় অদ্ভুত। কথাটা পুরোপুরি সত্যি, তবে খুব কাজেরও, অত্যন্ত অনুগত। কিন্তু এমন কিছু আছে লোকটির মধ্যে যা ক্রিসের মধ্যে এক ধরনের অস্বস্তি জাগিয়ে তোলে। ভালো লাগে না। কি আছে কার্লের মধ্যে? অবাধ্যতা না অন্য কিছু? নিশ্চয়ই এমন কিছু যা ঠিক বোঝা যায় না। কার্ল আর উইলি দুজনেই প্রায় 6 বছর হলো এখানে কাজ করছে, কিন্তু এই 6 বছরেও কার্লকে ঠিক বুঝতে পারা গেল না। লোকটি যেন মুখোশ পরে ঘুরে বেড়ায়, সত্যি চেহারাটা চোখে পড়ে না। জর্জ টাউন ক্যাম্পাসে শুটিং হওয়ার কথা। ক্রিস যখন পৌঁছলো তখন চমৎকার রোদ উঠেছে, ঝলমল করছে চারদিক। সকাল 8টায় প্রথম শট নেয়ার কথা। 8টা এখনো বাজেনি।
ক্রিসের মনের চাপা অস্বস্তি ভাবটা কেটে গেছে। লোকেশনে গিয়েই স্ক্রিপ্ট নিয়ে একটা ঝগড়া শুরু করলো ও। বার্ক, তুমি কি এই ঘোড়ার ডিমের ডায়লগগুলো পড়ে দেখেছো? পরিচালক ডেনিংসবার্গ এক চোখ ছোট করে বলল, খুব মজাদার বুঝি? এমন কুৎসিত জিনিস আমি জীবনেও পড়িনি। কোন গাঁজাখোর লিখেছে বলো তো? ক্রিস, আমার ময়না পাখি, কোন জায়গাটা তোমার পছন্দ হয়নি শুনি? কোন জায়গাটা নয় বলো, আগাগোড়া একটা যাচ্ছে তাই লেখা। বার্ক চোখ নাচিয়ে বলল, লেখককে তাহলে খবর দিয়ে আনানো দরকার, কি বলো? সে আছে কোথায়? পালিয়েছে নাকি? একটি ইঙ্গিত করে বার্ক বলল, ওই শালা এখন প্যারিসে খুব করে বেড়াচ্ছে। শুটিং শুরু হওয়ার সময় ক্রিস আবার বেঁকে বসলো, মুখ সরু করে বলল, দালানের ভেতর আমার দৌড়ে যাওয়ার কোনো দরকার নেই। খামোখা এটা করব কি জন্য? স্ক্রিপ্টে আছে তাই করবে। এতে কাহিনী বা ঘটনার কিচ্ছু আসবে যাবে না। না যাক, তুমি দৌড়ে যাও তো, লক্ষ্মী সোনা চাঁদের কণা, শটটা শেষ করি। ক্রিস হেসে ফেলল। শট নেওয়া শুরু হবে এবার। মাথা ঘুরিয়ে দেখলো লাইট ঠিক করা শুরু হয়েছে। টেকনিশিয়ানরা ছুটাছুটি করে এক্সট্রাদের একপাশে সারি বেঁধে দাঁড় করিয়ে দিচ্ছে। ক্রিস অবাক হয়ে দেখলো কালো পোশাক পরা এক পাদ্রী দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যে। অল্প বয়সী কোনো ফাদার। কিন্তু এখানে কি জন্য? পাদ্রীরা ছবির শুটিং দেখবে কেন? অবশ্যই এই পাদ্রীটি মাথা নিচু করে কেমন যেন দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে তাকাচ্ছে আকাশের দিকে। বৃষ্টি হবে কি হবে না তাই বোধহয় দেখছে। বার্ক বলল, ক্রিস তুমি রেডি? রেডি। লাইট, সাউন্ড, রোল। ক্রিস মুখের রেখায় একটা কঠিন ভাব ফুটিয়ে তুলল। সঙ্গে সঙ্গে তীব্র আলো এসে পড়ল ওর মুখের উপর। বার্কের চিৎকার শোনা গেল, স্পিড, অ্যাকশন। ক্রিস দৌড়ে গেল খানিকটা, তারপর হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। ওর পিছে পিছে স্ক্রিপ্ট হাতে ছুটছে প্রম্পটার, মৃদুস্বরে ডায়লগ মনে করিয়ে দিচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও এক ফাঁকে চোখ সরিয়ে ক্রিস দেখল ভিড়ের মধ্য থেকে পাদ্রীটি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকেই। পাদ্রীর চোখে মুখে এক ধরনের বিষণ্ণতা। বিকাল 4টে পর্যন্ত শুটিং চলল। তারপর মেঘ জমতে শুরু করলো আকাশে, ঘন কালো মেঘ। এত কম আলোয় শুটিং হয় না। আজকের মতো প্যাক আপ করা ছাড়া উপায় নেই। ক্রিস ক্লান্তিতে ভেঙে পড়েছে, শরীরে চটচটে ঘাম। এতটুকু হেঁটে বাড়ি ফিরতেও কষ্ট হচ্ছে। 36 নম্বর সড়কের মাথায় আসতেই চোখে পড়ল ক্যাম্পাসের লাগোয়া ক্যাথলিক চার্চটি পাদ্রিতে গিজগিজ করছে। পেছন থেকে দ্রুত পায়ে কালো পোশাক পরা একজন পাদ্রী এগিয়ে এসে ক্রিসকে পেছনে ফেলে হাঁটতে লাগলো। বাচ্চা বয়স ছেলেটির, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, হাত দুটি পকেটে ঢুকিয়ে কেমন যেন হড়বড় করে হাঁটছে। ক্রিস একটু অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। চার্চে না ঢুকে পাদ্রীটি যাচ্ছে ধবধবে সাদা রঙের একটা কটেজের দিকে। অন্য একজন পাদ্রী ইতিমধ্যে কটেজের দরজা খুলে বাইরে এসেছে। কি যেন কথা হলো দুজনের মধ্যে। দ্বিতীয় পাদ্রীটির মুখ লম্বাটে ও মলিন, কেমন যেন দিশেহারা ভঙ্গি। আবার কি একজন কটেজের দরজা খুলে বেরিয়ে এলো। আশ্চর্য, সেও একজন পাদ্রী। কি হচ্ছে এখানে আজকে? ক্রিস তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। শুটিংয়ের সময় এই পাদ্রী দাঁড়িয়েছিল না? বিষণ্ণ চোখে এই তো তাকিয়েছিল তার দিকে। আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে। অনেক দূর থেকে আসছে মেঘ ডাকার গম্ভীর শব্দ। রাতে নিশ্চয়ই খুব ঝড় বৃষ্টি হবে। ঝড় হোক, বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যাক সবকিছু। ক্রিস মিনিট 5 মধ্যে বাড়ি পৌঁছে গেল। গোসল সেরে রান্নাঘরে গিয়ে দেখে শ্যারন স্পেন্সার বসে আছে। গত 3 বছর ধরে শ্যারন ক্রিসের সেক্রেটারি আর রেগানের টিউটর হিসেবে কাজ করছে। কেমন কাটলো ক্রিস? শ্যারনের মুখে চোখে চাপা হাসি। রোজ যেমন কাটে, তা কোনো খবর আছে আমার? শ্যারন রহস্যময় ভঙ্গিতে বলল, হোয়াইট হাউস প্রেসিডেন্টের সঙ্গে ডিনার খেতে চাও সামনের সপ্তাহে? জানি না খেতে চাই কিনা। রেগান কোথায়? নিচে খেলছে।
এখন আবার কি খেলা? মূর্তি বানাচ্ছে, তোমাকে উপহার দেবে। ক্রিস পট থেকে কফি ঢেলে বলল, হোয়াইট হাউসে ডিনারের ব্যাপারটা সত্যি না ঠাট্টা করছো? বারে, ঠাট্টা করব কেন? সামনের বৃহস্পতিবার বিকেল 3টায়। বড় পার্টি নাকি? না, খুব বড় নয়। সত্যি? বাহ। ক্রিস খুব খুশি হলো, তবে তেমন অবাক হলো না। অনেকেই ওর সঙ্গ পছন্দ করে। সে সুন্দরী, নামী অভিনেত্রী। তার ফ্যানদের মধ্যে ট্যাক্সি ড্রাইভার, ভবঘুরে, কবি থেকে শুরু করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরাও আছে। হোয়াইট হাউসের ডিনার খুব বড় ব্যাপার না। ক্রিস মৃদুস্বরে বলল, রেগানের পড়াশোনা কেমন চলছে? শ্যারন একটা সিগারেট ধরিয়ে হালকা সুরে বলল, অঙ্ক নিয়ে আবার খানিকটা ঝামেলা হয়েছে। আবারও? হ্যাঁ, আশ্চর্য হওয়ারই কথা। অঙ্ক ওর পছন্দের বিষয় ছিল, আর এখন সামান্য জিনিসও। মা? রেগান হাসি মুখে এগিয়ে আসছে। মাথার ঝাঁকড়া চুল পেছনে টেনে বেঁধে পনিটেল করেছে। আনন্দ উত্তেজনায় চোখ মুখ ঝলমল করছে। ক্রিস মেয়েকে জড়িয়ে ধরল। আজ কি করেছো সারাদিন মামুনি? কিচ্ছু করিনি। কিছুই না? দাঁড়াও, একটু ভেবে দেখি। হ্যাঁ, পড়েছি। আর? ছবি এঁকেছি। আর? আর আর কিছু করিনি। ক্রিস হাসি মুখে বলল, কই, আমার জন্য মূর্তি বানাওনি? রেগান কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর শ্যারনের দিকে তাকালো খানিক রাগের দৃষ্টিতে। তার গোপন ভাস্কর্যের কথা এমনভাবে প্রকাশ হয়ে পড়বে সে ভাবেনি। ওটা এখনো শেষ হয়নি, রং করতে হবে। রেগান আদুরে গলায় বলল, বড় খিদে পেয়েছে মা, চলো না আজ বাইরে গিয়ে খাই। ক্রিস নরম গলায় বলল, বেশ তো, চলো আজ বাইরেই খাবো। জামাটা বদলে আসো। আমি তোমাকে খুব ভালোবাসি মা। আমিও তোমাকে ভালোবাসি মামুনি। নতুন যে জামাটা কিনে দিয়েছি সেদিন নীল রঙের, ওইটা পরবে কেমন? রেগান ঘর ছেড়ে চলে যেতেই শ্যারন বলল, 11 বছরের খুকি হতে ইচ্ছে করে তোমার? আমার এখনকার যে বুদ্ধিশুদ্ধি আছে তাই নিয়ে, না 11 বছরের মেয়ের বুদ্ধি নিয়ে? এখনকার বুদ্ধি আর তোমার যত স্মৃতি আছে সব নিয়ে। কাজটা বড় কঠিন, ভেবে দেখো। ভাবছি। ক্রিস সকালের ডাকে আসা চিঠিপত্র উল্টে দেখতে লাগলো। একটা মোটা মোটো খাম হাতে নিয়ে বলল, এটা কি শ্যারন, কোনো নতুন স্ক্রিপ্ট? বলেছি তো, আমি আর কোনো নতুন স্ক্রিপ্ট এখন নেব না। আমি সত্যি খুব ক্লান্ত, আর পারছি না। ওটা পড়ে দেখো ক্রিস, মন দিয়ে পড়ো। তুমি পড়েছ? হ্যাঁ, আজ সকালে পড়লাম। ভালো। ভালো বললে কম বলা হয়, অসম্ভব ভালো। অর্থাৎ আমাকে কোনো গির্জার সিস্টারের ভূমিকায় অভিনয় করতে হবে। তোমাকে অভিনয় করতেই হবে না। মানে? মানে ওরা তোমাকে ছবিটা পরিচালনা করতে বলেছে। ঠাট্টা করছো? মোটেই না। ক্রিস অবাক হয়েই পড়ল চিঠিটা। এমন অবিশ্বাস্য ব্যাপারও ঘটে। সত্যি সত্যি ছবি পরিচালনার অনুরোধ। ছবিটা হবে আফ্রিকাতে। সন্ধ্যার পর তাঁবুর সামনে বসে থাকা। অন্ধকার নামবে ধীরে ধীরে। দূরের বনভূমি থেকে হিংস্র জন্তুর ডাক ভেসে আসবে। আহ, অদ্ভুত। মা, আমার নতুন জামাটা খুঁজে পাচ্ছি না। রেগান ওপর থেকে চেঁচিয়ে ডাকলো, ড্রয়ারগুলো খুঁজে দেখো। দেখেছি, কোথাও নেই। দাঁড়াও, আমি আসছি। ক্রিসের সঙ্গে সঙ্গে শ্যারন উঠে দাঁড়ালো। আমাকে উঠতে হয় ক্রিস, আমার এখন ধ্যান করার সময়। ক্রিস বাঁকা চোখে তাকালো শ্যারনের দিকে। ধ্যানের ব্যাপারটা ইদানিং শুরু হয়েছে। এর শুরু সেই লস অ্যাঞ্জেলেসে। প্রথম দিকে শুধু আত্মসম্মোহনের ব্যাপারটাই ছিল। আজকাল আরও অনেক কিছু যোগ হয়েছে। ঘর বন্ধ করে মন্ত্রতন্ত্র পড়া হয়, ধূপকাঠি জ্বালানো হয়। ক্রিসের এসব ভালো লাগে না, আজও লাগলো না। শুকনো গলায় বলল, এইসব করে কি তোমার কোনো লাভ হয়? না, তবে মনের শান্তি হয়। ক্রিস কঠিন স্বরে বলল, মনের শান্তি হলে তো ভালোই।
ক্রিস উপরে উঠে দেখে রেগান তার ঘরের বাইরে পাংশু মুখে দাঁড়িয়ে আছে। কি হয়েছে রেগান? আমার ঘরে কি যেন হয়েছে মা। রেগান ভীত গলায় বলল, কি জানি কি কেমন যেন শব্দ হচ্ছে। কই, আমি তো শুনছি না। এখন হচ্ছে না, আগে হচ্ছিল। ইঁদুর শব্দ করছে, খুব ইঁদুরের উপদ্রব হয়েছে। জামাটা এই ঘরে নেই, পুরো ঘর খুঁজেছি আমি। ভালো করে খোঁজনি, তুমি আজকাল কোনো কাজ ভালো মতো করতে পারো না রেগান। নীল জামাটা পাওয়া গেল না, কোথাও নেই। রেগান গম্ভীর হয়ে বলল, এখন বিশ্বাস হলো তো? খুব সম্ভব উইলি ধুতে দিয়েছে। নতুন জামা ধুতে দেবে কেন? ঠিক আছে, এটা পরো, এটাও চমৎকার। ওরা খেতে গেল হট শপে। ক্রিস শুধু সালাদ খেলো। রেগান নিল স্যুপ, 4টা রোল, ফ্রাইড চিকেন, একটা চকলেট শেক, আর সব শেষে কফি আইসক্রিমের সঙ্গে অর্ধেক ব্লুবেরি পাই। এত জিনিসও খায় কি করে? এইটুকু তো মোটে শরীর। চমৎকার ডিনার হয়েছে মা। ক্রিস সস্নেহে তাকালো মেয়ের দিকে। তাকিয়েই চমকে উঠল। মেয়েকে অবিকল হাওয়ার্ডের মতো লাগছে দেখতে। বাবার এতটা ছায়া যে মেয়ের মধ্যে আছে তা হঠাৎই শুধু চোখে পড়ে, সব সময় চোখে পড়ে না। মেয়ের মুখ থেকে চোখ সরিয়ে নিয়ে ক্রিস সহজ স্বরে বলল, আরো কিছু নেবে? ওহো। বাড়ি ফিরেই রেগান চলে গেল নিচের তলার ওর খেলার ঘরে। পাখির মূর্তিটা শেষ করতে হবে। রান্নাঘরে বিরস মুখে উইলি কফি বানাচ্ছিল। সন্ধ্যার দিকে গিয়েছিল কার্লের সঙ্গে সিনেমায়। উইলির ইচ্ছা ছিল বিটলসদের ছবি দেখে, কিন্তু কার্লের পাল্লায় পড়ে কি একটা আর্ট ফিল্ম দেখে এসেছে। উইলি মুখ কুঁচকে বলল, কার্ল একটা গর্ধব বিশেষ। ক্রিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রেগানের নতুন জামাটা কোথাও দেখেছো? নীল রঙেরটা? হ্যাঁ, আজ সকালেই রেগানের ড্রয়ারে দেখেছি। তারপর কোথায় নিয়ে রেখেছো? কোথায় আবার রাখবো, ড্রয়ারেই আছে। ভুল করে লন্ড্রিতে পাঠাওনি তো? না তো। ওটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উইলি কিছু একটা বলতে গিয়েও বলল না। বিরক্ত মুখ ভঙ্গি করে কফিতে চুমুক দিল। গুড ইভিনিং ম্যাডাম। ক্রিস দেখলো কার লম্বা মুখটাকে আরো লম্বাটে বানিয়ে ঘরে ঢুকছে। গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ইঁদুর মারা কলগুলো পাতা হয়েছে কার? ম্যাডাম, এ বাড়িতে কোনো ইঁদুর নেই। আমি জানতে চাইছি কলগুলো পাতা হয়েছে কিনা। জি, হয়েছে। তোমরা ছবি দেখতে গিয়েছিলে শুনলাম, কেমন ছবি? চমৎকার। ইঁদুর মারা কল কিনতে তো কোনো অসুবিধা হয়নি? জি না। ভোর 6টায় দোকান খোলা ছিল? কোনো কোনো দোকান 24 ঘন্টা খোলা থাকে। ও আচ্ছা। ক্রিস বাথরুমে অনেকক্ষণ ধরে ভিজল। তারপর গায়ে তোয়ালে জড়িয়ে শোবার ঘরে গিয়ে ড্রয়ার খুলতেই দেখে আশ্চর্য। রেগানের হারানো জামাটা পড়ে আছে তার ড্রয়ারের এক কোণে। অনেকটা অজ্ঞাত শাড়ি ভুল কুচকে গেল ওর। জামাটার তো এখানে আসার কথা নয়। ক্রিস পোশাক পরে চিন্তিত মুখে নিচের স্টাডি রুমে নেমে এলো। স্ক্রিপ্টটা ওর হাতে, পড়া দরকার ভালো মতো। ডায়লগগুলো কিছুতেই মুখস্থ হচ্ছে না। ফায়ারপ্লেসের সামনের সোফায় বসে 2-4 পাতা উল্টাচ্ছে। তখনই খবর হলো বার্ক ডেনিংস এসেছে। লোকটি নিঃসঙ্গ, প্রায়ই আসে ক্রিসের এখানে। ঘরে ঢুকেই বার্ক বলল, ক্রিস, আমি কিন্তু কিছুটা মাতাল, প্রচুর পান করে এসেছি। ক্রিস দেখলো বার্কের হাত দুটো রেনকোটের পকেটে, মাথা খানিকটা নিচু, চাউনি কেমন যেন এলোমেলো। এই চাউনি ক্রিসের চেনা। লাউসানে ছবি শুটিং এর সময় দেখেছে। ওরা ছিল জেনেভা হ্রদের পারে ছোট্ট একটা হোটেলে। ক্রিসের ঘুম আসছিল না। ভোর 5টার দিকে ও নেমে এলো লবিতে, যদি চা বা কফি কিছু পাওয়া যায়। তখন দেখলো রোদের পার ঘেঁষে বা দ্রুত পায়ে হেঁটে আসছে। লবিতে ঢুকেই সে খিস্তি করলো। একটা বেশ্যা মেয়ে লোকও পাওয়া গেল না,
শালার একটা শহর, থুথু। সেদিন বার্কের চোখে এরকমই অস্বাভাবিক দৃষ্টি ছিল, তবে আজ সে অনেক শান্ত। কতক্ষণ শান্ত থাকে সেটাই কথা। বার্ক বলল, ক্রিস, আমার ড্রিঙ্কস আসছে, তুমি শান্ত হয়ে বসো। বেশ, বসলাম। আর শোনো, একটা খিস্তিও করবে না কিন্তু, প্লিজ। ঠিক আছে, ঠোঁট ফাঁকি করব না, নীরবে পান করব। ক্রিস গ্লাসে ধীরে ধীরে ভদকা ঢালছিল। এক ফাঁকে হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা বার্ক, কখনো কি মৃত্যুর কথা ভেবেছ? মানে মরবার পর কি হয় এইসব? কি বললে? তুমি কি কখনো মৃত্যুর কথা ভাবো না? তোমার হয়েছে কি ক্রিস? না, মানে আজ ভোর রাতে খুব একটা খারাপ স্বপ্ন দেখলাম আমি যেন মরে যাচ্ছি। বার্ক সহজ ভঙ্গিতে বলল, মৃত্যু খুব শান্তিময় একটা ব্যাপার। মৃত্যুর স্বপ্ন দেখে ভয় পাওয়া কোনো কাজের কথা নয়। আমি মরতে চাই না, সারা জীবন আমি বেঁচে থাকতে চাই। তুমি বেঁচে থাকবে ঠিকই, তোমার ছেলে মেয়েদের মধ্যে বেঁচে থাকবে। ধুর, তুমি দেখি মদ খেয়ে পাদ্রীদের মতো কথা বলতে শুরু করেছ। বার্ক আর কিছু বলল না, আরক্ত চোখে তাকিয়ে রইল। ক্রিস বলল, আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, পাদ্রীরাও কি মদ খায়? বার্ক বলল, আমাকে আরেক গ্লাস ভদকা দাও তো ক্রিস। ক্রিস বলল, আচ্ছা, ওরাও কি পাপ করে আমাদের মতো? আমি জানবো কি করে? তোমার তো জানার কথা, একসময় পাদ্রী হওয়ার জন্য তুমি চার্চে ঘোরাফেরা শুরু করেছিলে। ক্রিস, আমাকে আরেক গ্লাস দাও। না, আর না, কফি খাও বরং। উফ, কফি নয়, কফি আমি খাই না। ক্রিস এবার গ্লাসে জিন ঢালল, তারপর নরম গলায় বলল, জানো, মাঝে মাঝে আমার ইচ্ছা হয় ওদের আমার এখানে চা খেতে বলি। কাদের? পাদ্রীদের। বার্ক এবার খুব বিচ্ছিরি একটা খিস্তি করলো। ক্রিস দেখলো বার্কের চোখ মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠেছে। বোঝা গেল এখনই সে প্রচন্ড রাগে ফেটে পড়বে। ক্রিস প্রসঙ্গ পরিবর্তন করলো খুব তাড়াতাড়ি। ছবি পরিচালনার যে অফারও পেয়েছে সে কথা তুলল। বার্ক, আমি পারবো কিনা কে জানে। যদি আমার মতো একটা গাধা মার্কা লোক ছবি পরিচালনা করতে পারে তবে দুনিয়ার যে কেউই পারবে। কিন্তু বার্ক, ছবি পরিচালনার তো আমি কিছু জানি না। জানার কোনো দরকারও নেই। তুমি একজন ভালো ক্যামেরাম্যান, একজন ভালো এডিটর আর কয়েকজন ভালো স্ক্রিপ্ট রাইটার নাও, দেখবে তারাই তোমাকে পার করে নেবে। তোমাকে একটা জিনিস শুধু করতে হবে, অভিনেতা অভিনেত্রীদের খুব সাবধানে বেছে নিতে হবে। মাতাল হোক আর দুশ্চরিত্রই হোক, বার্ক ডেনিংস যে সেরা চিত্র পরিচালকদের একজন তা ক্রিস ভালো করেই জানে। মন দিয়ে তাই ক্রিস তার কথাগুলো শুনছে। টেকনিক্যাল স্টাফদের নানা খুঁটিনাটি বোঝাতে শুরু করলো বার্ক। ক্রিস লক্ষ্য করলো বার্কের চোখ থেকে সেই রাগী ভাবটা দূর হয়ে যাচ্ছে। ভাগ্যিস সময় মতো প্রসঙ্গ পরিবর্তন করা হয়েছে। ম্যাডাম, আপনাদের কিছু লাগবে? ঘাড় ফিরিয়ে বার্ক দেখে দরজার কাছে গম্ভীর মুখে কার্ল দাঁড়িয়ে আছে। বার্ক নতুন একটা খেলা শুরু করলো। কার্লকে দেখলেই এই খেলা খেলতে ইচ্ছে করে। ও, তোমার নামটা যেন কি? থর্নডাইক নাকি হেনরি? কিছুতেই আমার মনে থাকে না। আমার নাম কার্ল। ও, কার্ল, ঠিক বলেছ, কার্ল। তা তুমি জার্মান গেস্টাপোর সঙ্গে ছিলে না? আমি জার্মান নই, সুইস। হ্যাঁ, তাই তো। তুমি তাহলে গোয়েবলসের সঙ্গে ফুটবল খেলোনি? কার্ল আহত চোখে তাকালো ক্রিসের দিকে। বার্কের মজা করা ফুরোয় না। তুমি নিশ্চয়ই রুডলফেসের সঙ্গে প্লেনেও চড়নি, নাকি চড়েছ? কার্ল বার্ককে অগ্রাহ করে ক্রিসের দিকে তাকালো। ম্যাডাম, আপনার কি কিছু লাগবে? ক্রিস বলল, না, আমার কিছু লাগবে না। বার্ক, তোমার কি কিছু লাগবে? কফি? কফি? আমি খাবো কফি? কেন, আমি কি? বার্ক খিস্তিটা সজোরে ছাড়তে গিয়ে হঠাৎ থেমে গেল।
তারপর প্রায় ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ক্রিস পরিস্থিতি সহজ করার জন্য কার্লের দিকে তাকিয়ে বলল, রেগান কোথায় কার্ল? খেলার ঘরে। ডেকে আনবো? না, আমিই যাচ্ছি। আর শোনো, বার্কের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত, তুমি কিছু মনে করো না। উনি কি বলেন তাতে আমি কখনো কান দেই না ম্যাডাম। দাও না বলেই তো সে আরো বেশি করে। ক্রিস নিচের তলায় নেমে এলো। রেগান, তোমার পাখি বানানো শেষ হয়েছে? হ্যাঁ মা, দেখো তোমার পছন্দ হয়েছে? বাহ, ভারী সুন্দর হয়েছে। উজ্জ্বল চোখে হাসলো রেগান। খেলার ঘরটাও নিজের মতো করে সাজিয়েছে। চারিদিকে দেয়ালে নিজের আঁকা সব ছবি ঝোলানো, মাঝখানে একটা রেকর্ড প্লেয়ার, দুটো খেলার টেবিল, মূর্তি বানাবার জন্য ছোট্ট একটা টেবিল। রেগান বলল, পাখিটা তাহলে তোমার পছন্দ হয়েছে মা? খুব খুব পছন্দ হয়েছে। তা এ পাখির নিশ্চয়ই একটা নাম আছে? আছে। খুব সুন্দর নাম নিশ্চয়ই। জানি না সুন্দর কিনা। এর নাম রাখা যাক বোকা পাখি। কি ঠিক আছে নাম? রেগান খিলখিল করে হাসলো। আমার ঘরে সাজিয়ে রাখবো এই বোকা পাখিকে, কেমন? পাখিটা সাবধানে নামিয়ে রাখতে গিয়ে ক্রিস দেখলো টেবিলে একটা ওইজা বোর্ড সাজানো। এটা এখানে এলো কিভাবে? বোর্ডটা ও কিনেছিল কয়েক বছর আগে। সে সময় খুব শখ হয়েছিল প্ল্যানশেটের। অনেকবার বন্ধুদের নিয়ে বসেছে, যদি সত্যি সত্যি পরকালের সঙ্গে যোগাযোগ ঘটে। না, কোনো কাজ হয়নি। বোর্ডের বোতামে আঙুল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও বোতাম নড়ে না। বন্ধুদের সঙ্গে প্ল্যানচেট করতে বসলেই শুধু হাসাহাসি আর অশ্লীল কথা হয়। ভূতরা যেসব খবর দেয় সেগুলো মাত্রা ছাড়া অশ্লীল। যারা প্ল্যানচেট করতে বসে তাদেরই কেউ যে আঙুল দিয়ে বোতাম ঠেলে ঠেলে নেয় তা বলাই বাহুল্য। এই ওইজা বোর্ড নিয়ে খেলছিলে নাকি রেগান? হ্যাঁ। জানো কি করে খেলতে হয়? হ্যাঁ, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। রেগানের উৎসাহ দেখে ক্রিস গম্ভীর গলায় বলল, যতদূর জানি দুজন লাগে এতে। না মা, একজনেও হয়। আমি তো সবসময় একা একাই করি। ক্রিস চেয়ার টেনে বসলো, হালকা স্বরে বলল, এসো দুজনে মিলেই করি। রেগান খানিকক্ষণ ইতস্তত করে বসে পড়ল মায়ের সামনে, আঙ্গুল রাখলো বোতামে। ক্রিস নিজেও তর্জনী বাড়িয়ে বোতাম স্পর্শ করতেই সেটি কেমন যেন নড়ে উঠে বোর্ডে যেখানে না লেখা সেখানে স্থির হলো। রেগান লাজুক হেসে বলল, আমি বরং নিজে নিজেই করি। তুমি আমার সঙ্গে করতে চাও না রেগান? চাই, খুব চাই, কিন্তু দেখছো না ক্যাপ্টেন হাউডি কেমন মানা করছে। লক্ষ্মী মা, ক্যাপ্টেন হাউডিটা কে? আমি যখন প্রশ্ন করি তখন সেই তো উত্তর দেয়। তাই? হ্যাঁ মা, ক্যাপ্টেন হাউডি খুব ভালো, খুবই ভালো। আমার সঙ্গে কত কথা হয়। ক্রিস চেষ্টা করলো এমন ভাব করতে যাতে রেগান ওর মনের অস্বস্তিটা বুঝতে না পারে। তার এই বাচ্চা মেয়ে কি খানিকটা বদলে গেছে? বাবার খুব ভক্ত ছিল রেগান, তবু ওদের যখন ছাড়াছাড়ি হলো, আলাদা হয়ে গেল ক্রিস ও হাওয়ার্ড, তখন রেগান সব কিছু বেশ সহজভাবেই নিল। ক্রিসের ব্যাপারটা একটুও ভালো লাগেনি। সব সময় ভেবেছে কোনো না কোনো দিন চেপে রাখা দুঃখ ভেসে উঠে সব গোলমাল করে দেবে। এই যে আজ ক্যাপ্টেন হাউডি নামের এক কাল্পনিক সঙ্গী হয়েছে রেগানের, আসলে সে কে? বাবার হাওয়ার্ড নাম থেকে কি হাউডি নাম আসেনি? ক্রিস হালকা গলায় বলল, ক্যাপ্টেন হাউডি বলে ডাকছো কেন রেগান? তাহলে কি বলে ডাকবো? ওর নাম তো হাউডি। কে বলেছে ওর নাম হাউডি? ও নিজেই বলেছে। আর কি বলেছে? অনেক কিছু। শুনি, কি বলেছে? বললাম তো অনেক কিছু। যেমন? ঠিক আছে, তুমি নিজের কানেই শোনো, আমি ওকে এখনই প্রশ্ন করছি। বেশ, প্রশ্ন করো। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।
এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।